মাধ্যমিক পরীক্ষার্থী 2025 এসআল দাস স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের মাধ্যমিক ভৌতবিজ্ঞান 2017 থেকে 2024 পর্যন্ত মাধ্যমিক পরীক্ষা আসা সকল প্রশ্নের সমাধানের আলোকে আজকের আলোচনা হচ্ছে ভৌতবিজ্ঞান 2 দাগ নম্বরের প্রশ্নের উত্তর, অর্থাৎ শর্ট অ্যান্সার কোশ্চেন, যেটা একবারে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 2024, 2023 এবং 2022 সালে 2 নম্বরের যে প্রশ্ন মোট 54টি, অর্থাৎ প্রতিটা বোর্ডে বা প্রতিটা ইয়ারে 18টি প্রশ্ন আসে। 18টির আবার কিছু কিছু প্রশ্নের অথবাও থাকে। যাই হোক 54টি বা তার ততোধিক প্রশ্ন নিয়ে আলোচনা করব। আর এই আলোচনার মাধ্যমে তোমরা কিন্তু নিজেরাই বুঝতে পারবা, উপলব্ধি করতে পারবা আসলে কোন ধরনের প্রশ্ন এই তোমাদের মাধ্যমিক পরীক্ষায় থাকবে। কাজে নিজের সাজেশন, যদি তুমি এই বিগত তোমাদের এই সিলেবাস শুরু হয়েছে 2017 থেকে 2024 পর্যন্ত প্রশ্নগুলো ভালোভাবে লক্ষ্য করো, তাহলে তোমরা নিজেরাই কিন্তু সুন্দরভাবে কীভাবে পড়তে হবে সেটা বুঝতে পারবে। যাই হোক, আমি সরাসরি যাব আলোচনার পূর্বে তোমাদের বলবো, এখনও তোমরা যারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না, এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে মাধ্যমিক পরীক্ষার যে প্রশ্ন আছে 2024 সালের যে প্রশ্নটা, এখানে দেখো 2-এর 1, 2-এর 2 এভাবে নম্বর দেওয়া থাকবে। এভাবে করে তোমার 2-এর 11, 2-এর 6 থেকে এই স্লাইডে 2-এর 11 পর্যন্ত, তারপরে এখানে 2-এর 12 থেকে 2-এর 18 পর্যন্ত, এই 18 পর্যন্ত। এবার আমার সরাসরি উত্তর দেখে 2-এর 1 ক্লোরিন পরমাণু ওজন অণুর বিনষ্ট ঘটায় একটি বিক্রিয়ার সাহায্যে দেখাও। এই যে ক্লোরিনের সক্রিয় ওজনের সাথে বিক্রিয়া ক্লোরিক অক্সাইড এবং অক্সিজেন এই বায়ুমণ্ডলে কোন স্তরে সর্বনিম্ন তাপমাত্রা লক্ষ্য করা যায়? মেসোস্ফিয়ারে। তারপরে আন্তর্জাতিক স্পেস স্টেশনের কক্ষপথটি বায়ুমণ্ডলে কোন স্তরে অবস্থিত? এক্সোস্ফিয়ারে। পি বনাম 1/v লেখচিত্র প্রকৃতি কি? মূল বিন্দুগামী সরলরেখা। পরম উষ্ণতায়, কারণ এটা এরকম থাকবে, এই যে এরকম দিয়ে এটা মূল বিন্দুগামী সরলরেখা। পরম উষ্ণতার সঙ্গে গ্যাসের ঘনত্বের সম্পর্কটি লেখো। পরম উষ্ণতার সাথে গ্যাসের ঘনত্ব হচ্ছে ব্যস্তানুপাতিক, অর্থাৎ টি ব্যস্তানুপাতিক 1/, যদি ডেন্সিটি হয় ঘনত্ব এরকম থাকবে। অ্যালুমিনিয়ামের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 24 × 10⁻⁶ ডিগ্রি পার ডিগ্রি সেলসিয়াস হলে এসআই এককে এর মান কত হবে? পার ডিগ্রি কেলভিন, অর্থাৎ 24 × 10⁻⁶ পার কেলভিন। কোন সূত্র থেকে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান পাওয়া যায়? চার্লসের সূত্র থেকে। আপতন কোণ বাড়লে মাধ্যমের প্রতিসরাঙ্ক বাড়বে না কমবে? উত্তর হবে কোনো পরিবর্তন হবে না, মাধ্যমের প্রতিসরাঙ্ক আপতন কোণের উপর নির্ভর করে না। তারপর উত্তল লেন্স থেকে F এবং 2F দূরত্বের মধ্যে বস্তু রাখলে এর প্রতিবিম্ব কোথায় গঠিত হবে? এখানে বেশ কয়েকটা অবস্থান আছে, কাজে তোমরা অবস্থানগুলি ভালো করে লক্ষ্য করবে। তাই লেন্স থেকে বস্তুর বিপরীত দিকে 2F দূরত্ব, অর্থাৎ যেখানে আছে তার বিপরীত দিকে প্রতিবিম্ব গঠিত হবে। কত দূরে? 2F দূরত্ব, দ্বিগুণ ফোকাস দূরত্বে। মূলত একটি বর্তনীতে 6 ওহম এবং 3 ওহম রোধের সমান্তরাল সমবায়। তো সমান্তরাল সমবায় কি মনে আছে? 1/RP প্যারালাল কানেকশন, এরকম সূত্র ছিল। 1/RP ইকুয়াল হচ্ছে কত? 1/6 প্লাস 1/3, এভাবে করে অঙ্কটা করবে এভাবে। তারপরে এখানে ক্যালকুলেশন করলে দেখা যাচ্ছে এই 1/2 হবে, 1/2 হবে। তারপরে এটা উল্টে দিলে হবে আরপির মান হবে 2, আর এর সাথে 1 ওহম রোধ আবার শ্রেণী সমবায়, তাহলে 1 ওহম রোধ শ্রেণী সমবায় যুক্ত করলে টোটাল 3 ওহম হবে। উত্তর হবে 3 ওহম। বার্লো চক্রের ঘূর্ণনের অভিমুখে কোন সূত্র দ্বারা নির্ণীত হয়? ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম। নিয়ন্ত্রিত শৃঙ্খল বিক্রিয়ার একটি ব্যবহারিক প্রয়োগ উল্লেখ করো। সে ব্যবহারিক প্রয়োগ কি? উত্তর হবে নিউক্লিয় চুল্লিতে নিউক্লিয়ার রিঅ্যাক্টর নিয়ন্ত্রিত শৃঙ্খল বিক্রিয়ার মাধ্যমে নিউক্লিয় শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করা হয়। এরপরের প্রশ্ন কি হচ্ছে? নিউক্লিয় সংযোজন আগে নিউক্লিয় বিভাজন ঘটানো হয় কেন? নিউক্লিয় সংযোজনের জন্য প্রয়োজনীয় উচ্চ উষ্ণতা সৃষ্টির জন্য আগে নিউক্লিয় বিভাজন ঘটানো হয়। বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের সামঞ্জস্য বিধান করো। নোবেল গ্যাসের সাথে হলো রেডন। তারপরে ইনভারটা একটা সংকর ধাতু, আর সর্বনিম্ন তড়িৎ ঋণাত্মক মৌল হচ্ছে সিজিয়াম। সর্বনিম্ন তড়িৎ ঋণাত্মক মৌল হচ্ছে সিজিয়াম, তাই তো। তারপরে জিঙ্ক অক্সাইড প্লাস কার্বন, প্লাস কার্বন মনোঅক্সাইড হচ্ছে কার্বন দ্বারা বিজোড়ন, এই তো। তারপর আমরা 2-এর 12 থেকে জল ও বেঞ্জিনের মধ্যে কোনটিতে পটাশিয়াম ক্লোরাইড দ্রবীভূত হয়? জল। তারপরে জলের তড়িৎ বিশ্লেষণের সময় কোন তড়িৎদ্বারে জারণ ঘটে? অ্যানোডে জারণ ঘটে। আমরা তড়িৎ বিশ্লেষণের সময় এসি আর ডিসি এর মধ্যে কোনটি ব্যবহৃত হয়? মূলত তড়িৎ বিশ্লেষণের সময় ডিসি ব্যবহৃত হয়। হাইড্রোজেন ক্লোরাইড গ্যাসের জলীয়
দ্রবণ তড়িৎ পরিবহন করে কেন? হাইড্রোক্লিক গ্যাস জলীয় দ্রবণে বিদ্যুত হয়ে হাইড্রোজেন, হাইড্রোক্সিনিয়াম আয়ন ও ক্লোরাইড আয়ন উৎপন্ন করে। এই আয়নগুলো তড়িৎ পরিবহন করে। এই যে এইভাবে বিক্রিয়াটা দেখো, হাইড্রোক্সিনিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়ন। অ্যামোনিয়া থেকে উৎপন্ন একটি জৈব সারের নাম ও সংকেত। অ্যামোনিয়া থেকে একটি উৎপন্ন জৈব সারের হচ্ছে ইউরিয়া এবং সংকেত হচ্ছে CONH2, তারপরে NH2 আবার দুটো, তাই না? সিলভার নাইট্রেট জলীয় দ্রবণে হাইড্রোজেন সালফাইড গ্যাস চালনা করলে যে কালো রঙের অদক্ষে পড়ে তার সংকেত লিখো, সিলভার সালফাইড। তারপরে মেলামাইন প্রস্তুতির জন্য কোন যৌগ ব্যবহৃত হয়? ইউরিয়া। C2H6O সংকেত দ্বারা যে দুটো ভিন্ন কার্যকরী যুক্ত যৌগ চিহ্নিত করা যায় তাদের নাম হলো ইথাইল অ্যালকোহল, অর্থাৎ C2CH3। অর্থাৎ এখানে কার্বন দুটো, এখানে দেখো কার্বন দুটো, এখানে হাইড্রোজেন 6টা, এখানে H5 মানে 5টা, আর OH হচ্ছে অ্যালকোহল মূলক, এই কারণে এটা ইথাইল অ্যালকোহল। এবং আর একটা কি CH3, মাঝখানে OCH3, এটাকে বলে ডাইমিথাইল ইথার, ঠিক আছে? ডাইমিথাইল ইথার, CH3O CHO, ডাইমিথাইল ইথার। LPG এর মূল উপাদানের গঠনমূলক সংকেত লেখো। LPG এর মূল উপাদানের গঠনমূলক সংকেত হচ্ছে কার্বন 1 2 3 4, অর্থাৎ 4টা কার্বন এবং 1 2 3 4 1 2 3 4, 8টা হচ্ছে তোমার কি হাইড্রোজেন, অর্থাৎ এটা হচ্ছে তোমার বিউটেন, এটাই হচ্ছে এলপিজি গ্যাসের উৎপাদনের সংকেত। যাই হোক, এরপর মাধ্যমিক পরীক্ষা 2023, মাধ্যমিক পরীক্ষা 2023 যদি আমি প্রশ্নটা দেখি, তোমরা দেখতে পাচ্ছ ওই প্রথম স্লাইডে 2006 পর্যন্ত, অর্থাৎ উত্তল দর্পণে একটি ব্যবহার লেখো এরকম পর্যন্ত। তারপরে হচ্ছে আবার এই পরবর্তী 2007 থেকে 2011, অর্থাৎ 2011 না, মূলত 2011-4 পর্যন্ত। এরপরে হচ্ছে 2016 পর্যন্ত, তারপরে হচ্ছে 2018। এই টোটাল প্রতিটা প্রশ্নে কিন্তু 18টি প্রশ্ন থাকে, তবে কিছু প্রশ্নে অথবা থাকায় আরও বেশি প্রশ্ন থাকে। আমি অথবা সহ উত্তর করেছি তোমাদের। দেখো, বায়ুমণ্ডলে উপস্থিত একটি গ্যাসের নাম করো যেটি গ্রিনহাউস গ্যাস নয়, অক্সিজেন। কয়লার একটি নমুনার তাপনমূল্য 30,000 কেজি পার গ্রাম, তারপরে কিলোজুল পার কেজি। বলতে কি বোঝায়? কয়লার একটি নমুনার তাপনমূল্য 30,000 কিলোজুল পার কেজি বলতে বোঝায় যে 1 কেজি কয়লা সম্পূর্ণ দহনের ফলে 30,000 কিলোজুল শক্তি উৎপন্ন হয়। স্থিতিশীল বৃদ্ধি এবং উন্নয়নের জন্য বায়ুশক্তি ব্যবহার করা যায় কেন? স্থিতিশীল উন্নয়নের মূল লক্ষ্য হলো চিরাচরিত শক্তির ব্যবহার কমিয়ে অচিরাচরিত শক্তির উৎসগুলোর ব্যবহার বাড়ানো। বায়ুশক্তি একটি অচিরাচরিত শক্তির উৎস, তাই স্থিতিশীল উন্নয়নের জন্য বায়ুশক্তি ব্যবহার করা যায়। কোনো চাপে নির্দিষ্ট ঘরের কোনো গ্যাসের 0 ডিগ্রি উষ্ণতায় আয়তন V0 চাপে অপরিবর্তিত রেখে গ্যাসটির উষ্ণতা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করলে চার্লসের সূত্র অনুযায়ী গ্যাসের আয়তন বৃদ্ধির পরিমাণ কত হবে? চার্লসের আয়তন বৃদ্ধির পরিমাণ হবে V0/273, অর্থাৎ আদি আয়তনের 273 গুণ 1/273 গুণ। এসটিপিতে 1 লিটার হাইড্রোজেন গ্যাস এবং 4 লিটার কার্বন ডাইঅক্সাইড গ্যাস অণুর সংখ্যার অনুপাত কত হবে? এটা হচ্ছে এসটিপিতে 1 লিটার হাইড্রোজেন গ্যাস 4 লিটার গ্যাসের অণু সংখ্যার অনুপাত, উপস্থিত অণুর সংখ্যার অনুপাত হবে। এরপরে আমি যদি দেখাই সেটা কি হবে, এখানে 22.4 লিটার অ্যাভোগাড্রো সংখ্যাকে ভাগ, আর এখানে 6.02 × 10⁻23 ডিভাইডেড 22.4। তাহলে আমার দেখা যাচ্ছে এখানে 1:, একটা হচ্ছে কত 2.4, একটা দেখো একটা 1 লিটার, একটা 4 লিটার। তাহলে দেখা যাচ্ছে এখানে তোমার 1:4 হবে। নিচের বিবৃতিটি সত্য না মিথ্যা? কঠিনের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান সেলসিয়াস স্কেল ও কেলভিন স্কেলে একই হয়, এটা সত্য। হিরে, লোহা এবং রূপকে তাপ পরিবাহী তাঙ্কে নিম্নরূপে সাজাও। প্রথমে হিরে, তারপরে রূপ, তারপরে লোহা। উত্তল দর্পণের একটি ব্যবহার লেখো। গাড়ি বা অন্যান্য যানবাহনের ভিউ ফাউন্ডার হিসেবে উত্তল দর্পণ ব্যবহার করা হয়। অবতল দর্পণের প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল কোন রশ্মি অবতল দর্পণের দ্বারা প্রতিফলনের পর কোন পথে যায়? অবতল দর্পণের প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল কোন রশ্মি অবতল দর্পণের দ্বারা প্রতিফলনের পর মুখ্য ফোকাস দিয়ে যায়। একই দৈর্ঘ্য এবং প্রচ্ছদের বিশিষ্ট লোহা ও তামার তারের দুর্প্রান্তে একই বিভব প্রয়োগ করলে তার দুটির মধ্যে দিয়ে কী সমপরিমাণ তড়িৎ প্রবাহিত হয়? একই দৈর্ঘ্য প্রচ্ছদের ক্ষেত্রে লোহা তারের তামার মধ্যে একই বিভব প্রয়োগ করলে তার দুটির মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ একই হবে না, কারণ তাদের উপাদান আলাদা। একটি ধাতব পরিবাহীর ক্ষেত্রে ওহম সূত্র যে IV লেখচিত্র অঙ্কন করা হয়। যে IV, একদিকে কারেন্ট, একদিকে ভোল্টেজ, অর্থাৎ এদিকে ভোল্টেজ, এদিকে কারেন্ট, মূলবিন্দুকে সরলরেখা হবে। পারমাণবিক শক্তি একটি শান্তিপূর্ণ ব্যবহার উল্লেখ করে। পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহার হলো বিদ্যুৎ উৎপাদন। গামা রশ্মি হলো ক্ষুদ্র তরঙ্গদৈর্ঘ্যের ড্যাশ তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। এরপরে একটি ক্ষারকীয় মৃত্তিকা ধাতু
এটার তারপরে ধাতু সংকর, এভাবে 4টা প্রশ্ন আছে। তাহলে এটার ক্ষেত্রে আমরা যদি দেখি এটার উত্তর কি দেবো আমরা, একটি ক্ষারকীয় ধাতুর যে আছে সেটা হচ্ছে আয়রন। তারপর ধাতু সংকর ইনভার্ট, হ্যাঁ, যে ধাতুটি শতকরা সর্বোচ্চ পরিমাণে থাকে সেটা সেটা হচ্ছে জিঙ্ক। একটি ক্ষার ধাতু হচ্ছে ক্যালসিয়াম। আর আয়রনের মরিচারোধে যে ধাতুটি প্রলেপ দেওয়া হয় সেটা হচ্ছে পটাশিয়াম। হ্যাঁ, মূলত একটি সুস্থিত জালককে আকারে উৎপন্ন হওয়ার জন্য আয়নীয় যৌগ গঠন হওয়া সম্ভবপর হয়। হ্যাঁ, সত্য এটা। তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে অশুদ্ধ কপার ধাতু পরিশোধনে কোন তড়িৎদ্বারের ভর বৃদ্ধি পায়? তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে অশুদ্ধ কপার ধাতুর পরিশোধনে ক্যাথোডের ভর বৃদ্ধি পায়। রূপো আর গোল্ডের, হ্যাঁ, তড়িৎ প্রলোভন তড়িৎ বিশ্লেষ্য রূপে কি ব্যবহৃত হয়? রূপোর উপর গোল্ডের তড়িৎ প্রলোভনে তড়িৎ বিশ্লেষ্য রূপে ব্যবহৃত হয় পটাশিয়াম অ্যারোসায়ানাইডের জলীয় দ্রবণ। পটাশিয়াম অ্যারোসায়ানাইড, এটা শূন্যস্থান পূরণ করো। তড়িৎ বিশ্লেষণের সময় তড়িৎ বিশ্লেষণের মধ্যে দিয়ে তড়িৎ প্রবহন করে ড্যাশ আয়ন। এরপরে আমরা চলে যাচ্ছি 15 নম্বর, নাইট্রোজেনের আপেক্ষিক, হ্যাঁ, রাসায়নিক নিষ্ক্রিয়তা একটি কারণ উল্লেখ করো। নাইট্রোজেনের অণুর ত্রিবন্ধনের অত্যাধিক স্থায়িত্বের কারণে স্বাভাবিক তাপমাত্রায় নাইট্রোজেনের রাসায়নিক নিষ্ক্রিয় হয়। ইউরিয়া উৎপাদনে ব্যবহৃত দুটি পদার্থের মধ্যে একটি কার্বন ডাই অক্সাইড, অপরটি কি? অপরটি হলো অ্যামোনিয়া, NH3 অ্যামোনিয়া। বজ্রপাতের ফলে বায়ুমণ্ডলে নাইট্রোজেন ও অক্সিজেনের বিক্রিয়ায় কোন যৌগ উৎপন্ন হয়? নাইট্রাস অক্সাইড। তারপরে CH3CH আবার CH, এটা এর আয়ুপ্যাক পদ্ধতির নাম কি? প্রোপিন। এটা কিন্তু প্রোপেন না, প্রোপিন। যদি আমাদের, হ্যাঁ, 3টা কার্বন থাকে প্রোপেন, তোমরা তো জানো, মিথেন, ইথেন, প্রোপেন। তো এখানে আবার ডবল বন্ড অর্থাৎ প্রোপিন। মিথেনের কার্বনের 4টি যোজ্যতা কীভাবে বিন্যস্ত থাকে? হ্যাঁ, এভাবে কার্বন যেহেতু 4টা, প্রতিটা একটা করে হাইড্রোজেন। হ্যাঁ, ডিনেসার্ট স্পিরিটের একটি ব্যবহার লেখো। হ্যাঁ, রং এবং বার্নিশ শিল্পের কাজে ডিনেসার স্পিরিট ব্যবহার করো। রং আর বার্নিশ শিল্পের কাজে ডিনেসার স্পিরিট ব্যবহার। এই হলো তোমাদের 2023-এর প্রশ্ন। এবার 2022-এর প্রশ্নটা যদি দেখি, প্রথম সাইডে 6টি প্রশ্ন আছে। তারপরে টোটালি হচ্ছে 2-11 পর্যন্ত, 2-11 এবং তারপরে 2-15 এবং লাস্টে 2-18 পর্যন্ত। যাই হোক, আমরা উত্তরগুলি দেখি। প্রথম উত্তরটি, জীবাশ্ম জ্বালানির বিকল্প একটি জ্বালানি উল্লেখ করো। জীবাশ্ম জ্বালানির বিকল্প বায়োডিজেল এবং গ্রিন ডিজেল প্রভৃতি। মণ্ডলের উষ্ণতা বৃদ্ধি করে এমন একটি গ্যাসের নাম লেখো। কার্বন ডাইঅক্সাইড। তারপরে শূন্যস্থান, ওজোন স্তর সূর্য থেকে আগত অতিবেগুনি রশ্মি ভূপৃষ্ঠের কে আপাতনকে প্রতিহত করে। এসআই পদ্ধতিতে গ্যাসের চাপের এককে কী বলে? পাস্কাল অথবা নিউটন পার মিটার স্কোয়ার। এরপরে হচ্ছে তোমার চার্লসের সূত্রের ধ্রুবক কী কী? চার্লসের সূত্রের ধ্রুবক রাশিগুলো হলো গ্যাসের ভর এবং গ্যাসের চাপ। তারপর উষ্ণতা কেলভিন স্কেলের প্রতি ডিগ্রি ব্যবধান সেলসিয়াস স্কেলের প্রতি ডিগ্রি ব্যবধানের সমান। বিবৃতির সত্য। কোনো দর্পণে বস্তুর দৈর্ঘ্যের তুলনায় ছোট দৈর্ঘ্যের অসৎ প্রতিবিম্ব গঠিত হতে পারে কি? উত্তল দর্পণের দ্বারা সর্বদা সৎ বস্তুর দৈর্ঘ্যের তুলনায় ছোট দৈর্ঘ্যের অসৎ প্রতিবিম্ব গঠিত হয়। মোটর গাড়ি হেডলাইটে কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয়? অবতল দর্পণ। হেডলাইটে অবতল দর্পণ ব্যবহার করা হয়। লাল এবং নীল রঙের আলোর জন্য কোন মাধ্যমের প্রতিসরাঙ্ক যদি হয় μr এবং μb হলে, তাহলে কোনটির মান বেশি? নীল বর্ণের আলোর জন্য কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক μb বেশি হয়, অর্থাৎ ব্লু। কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক ওই মাধ্যমের আলোর গতিবেগের যদি আমরা একাধিক সাথে ব্যস্তানুপাতিক অর্থাৎ পরিবর্তিত, অর্থাৎ কোনো মাধ্যমে আলোর গতিবেগ কম হলে সেই মাধ্যমে আলোর প্রতিসরাঙ্ক বেশি। যেহেতু কোনো মাধ্যমে লাল বর্ণের আলো অপেক্ষা নীল বর্ণের আলোর গতিবেগ কম, তাই সেই নীল বর্ণের, হ্যাঁ, আলোর প্রতিসরাঙ্ক বেশি হয়। যাই হোক, এরপর আমরা চলে যাচ্ছি 8-এর। এসআই পদ্ধতিতে তড়িতাধানের এককে কী বলে? কুলম্ব বলে। সি দ্বারা প্রকাশ করা। তড়িৎ পরিবাহিতার এককে কী বলে? সিমেন্স, হ্যাঁ, পার মিটার। তারপরে ফিউজ তারের উপাদান কী কী? ফিউজ তারের টিন এবং সীসা এর সংকর ধাতু দ্বারা গঠিত। 10 কিলোওয়াট পরে কিলোওয়াট ঘন্টা কোন ভৌত রাশির একক? তড়িৎ শক্তির একক হলো কিলোওয়াট ঘন্টা। এরপর বামের সাথে ডানের মিলকরণ। অ্যাসিটিক অ্যাসিডের সাথে আমি যদি এখানে দেখাই, অ্যাসিটিক অ্যাসিডের সাথে কি আছে? অ্যাসিটিক অ্যাসিডের সাথে বি আছে, অর্থাৎ মৃদু তড়িৎ বিশ্লেষ্য। তারপরে হচ্ছে তোমার 2-2-তে ADC, তাহলে এটা হচ্ছে ডি অর্থাৎ ক্লোরিন। তারপরে তারপরে তোমার কি হলো সর্বাধিক তড়িৎ ঋণাত্মক মৌল। সর্বাধিক তড়িৎ ঋণাত্মক মৌল হচ্ছে কি? ডি। সর্বাধিক তড়িৎ ঋণাত্মক মৌল হচ্ছে ডি, অর্থাৎ এটা হচ্ছে ডি। তারপরে এটা হচ্ছে তড়িৎ অপরিবাহী কাজ। তারপরে হচ্ছে একটি অভিজাত মৌল হচ্ছে মৃদু তড়িৎ বিশ্লেষণ পদার্থ, তাই না? একটি অভিজাত মৌল হচ্ছে 2-এর সি ক্রিপ্টন। একটি অভিজাত মৌল হচ্ছে
ক্রিপ্টন। যাই হোক, এই হচ্ছে তোমাদের উত্তর। এটা এটা না হয় এটা হবে, অর্থাৎ আর এইটা হবে আর এটা হবে, এই যে এইটা বিদ্যুৎ বিশ্লেষ। এটা আমরা পরেরটা চলে যাচ্ছি। তোমরা উত্তরগুলি নইলে একবার দেখে নাও। তারপর ফ্লোরিন, আয়োডিন, ব্রোমিন এবং ক্লোরিন কোনো রাসমান তো ঋণাত্মকতা অনুসারে, অর্থাৎ ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এভাবে সাজাবো। অর্থাৎ পর্যায় সারণীর কোনো একটি শ্রেণীর উপর থেকে নিচের দিকে নামলে মৌলর পরমাণু তৈরি ঋণাত্মকতা ক্রমশ কমতে থাকবে, এই কথাটা মনে রাখতে হবে। দীর্ঘ পর্যায় সারণীর কোন শ্রেণীতে গ্যাসীয়, তরল এবং কঠিন তিনটি ভৌত অবস্থায় মৌলই বর্তমান? দীর্ঘ পর্যায় সারণীর 17 নং শ্রেণীতে গ্যাসীয়, তরল এবং কঠিন তিনটি ভৌত অবস্থায় মৌলে বর্তমান। তোমাদের পর্যায় সারণীটা খুব ভালো করে মনে রাখতে হবে। দীর্ঘ পর্যায় সারণীর 17 নং শ্রেণীতে গ্যাসীয় মৌল ফ্লুরিন এবং ক্লোরিন, তরল মৌল ব্রোমিন এবং কঠিন মৌল হচ্ছে আয়োডিন। এটা তোমরা একটু দেখে নিও। তারপর হচ্ছে ক্ষার ধাতুগুলো দীর্ঘ পর্যায় সারণী কোন গ্রুপের অন্তর্গত? ক্ষার ধাতুগুলো দীর্ঘ পর্যায় সারণী 1 নং শ্রেণীর বা গ্রুপের অন্তর্গত। ড্যাশ চিহ্ন দিয়ে জল অণুর প্রথাগত অবস্থান দেখাও। তাহলে এভাবে দাগ দিতে, অর্থাৎ অক্সিজেন কত 104.45 ডিগ্রি এখানে, আর এটা হচ্ছে 95.84 পিকোমিটার, তাই না? তাহলে হাইড্রোক্সাইড আয়নের ইলেকট্রন বিন্যাস কোন মৌলের পরমাণু ইলেকট্রন বিন্যাসের মতো? হিলিয়াম। তারপর হাইড্রোজেন অণুর লুইস ডট ডায়াগ্রাম অঙ্কন করো। এই যে দেখো, এই লুইস ডট ডায়াগ্রাম, এভাবে একটা একটা হাইড্রোজেন তোমার এখান থেকে দেখাচ্ছে। একটি সমযোজী তরল পদার্থের উদাহরণ দাও। জল, এটা সমযোজী তরল পদার্থের উদাহরণ। তারপরে নিচের কোনটি সত্য? কঠিন সোডিয়াম ক্লোরাইডে তড়িৎ প্রবাহিত গলিত সোডিয়াম ক্লোরাইড তড়িৎ প্রবাহিত থেকে বেশি, এটা মিথ্যা। তারপরে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি অ্যালুমিনিয়াম নিষ্করণ ক্যাথোডে কী বিক্রিয়া ঘটে? অ্যালুমিনিয়াম তড়িৎ বিশ্লেষণে অ্যালুমিনিয়াম 3টে ইলেকট্রন ছেড়ে দেয় এবং 12টা ইলেকট্রন এখানে দেখা যাচ্ছে তোমার এরকম একটা বিক্রিয়াটা। যাক, তোমরা দেখে নিবে। তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে দিয়ে মুক্ত ইলেকট্রনগুলো তড়িৎ পরিবহন করে, বিবৃতিটি মিথ্যা। তড়িৎ বিশ্লেষণ পদার্থের মধ্যে দিয়ে কী করে? মুক্ত আয়নগুলো তড়িৎ পরিবহন করে। যাই হোক, এই হচ্ছে তোমাদের এই 3 ইয়ারের প্রশ্ন। তোমরা 3টে ইয়ারের প্রশ্ন থেকে যদি একটু আমি সামারাইজ করি, তাহলে দেখতে পাবে যে 3 ইয়ারের প্রশ্নই হচ্ছে কি তোমাদের সমস্ত কিছু। দেখো, প্রতিটাই কিন্তু একটা এপাশ থেকে এক পাশে মিলকরণ দেয়, ঠিক আছে? আবার শূন্যস্থান পূরণ, সত্য মিথ্যা, এরকম টাইপের টোটাল মিলে তোমার এখানে 18। তোমরা যদি প্রথমে এমসিকিউ 15টি আর এবার এখানে 18টি, তো তোমরা যদি দুর্বল স্টুডেন্টও থাকো, তাহলে এই যে ছোটো ছোটো প্রশ্নগুলি যদি একটু তোমরা ভালো করে বুঝতে পারো, তাহলেও কিন্তু তোমাদের আর ভালোভাবে পাস করতে কোনো সমস্যা হবে না। যাই হোক, ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে বলো না। তোমরা যারা এখনও, আবারও বলবো, যদি সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে এখনই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। আজ এই পর্যন্ত, ধন্যবাদ সবাইকে।